আচ্ছা, আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 7-এরই ভূমিরূপ নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা বায়ুর চাপ সম্পর্কে জেনেছি, আজকে আমরা একটু ভূমিরূপ নিয়ে আলোচনা করব। এই ভূমিরূপ কি, আগে আমরা সেটা জানব। দেখো, আমাদের এই ভূপৃষ্ঠের সব জায়গা কিন্তু একই রকম নয়, মানে সমান নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও একেবারে নিচু। এই যে ভূমিরূপের বৈচিত্র্য, এক কথায় বলতে গেলে আমাদের এই যে ভূমির যে বৈচিত্র্য, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও একেবারে নিচু, এই যে বৈচিত্র্য, একেই বলা হয় ভূমিরূপ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে এই ভূমিরূপ। এই ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যেটা জানব, প্রাথমিক পর্যায়ে আমাদের যে উঁচু অংশগুলো মহাদেশীয় স্থলভাগ গঠন করে, আর নিচু অংশগুলো মহাসাগরীয় তল গঠন করে। এটা হচ্ছে প্রাথমিক ভূমিরূপ। দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ, সেটি তৈরি করবার পেছনে আমাদের দুটো ভূপৃষ্ঠে দুটো শক্তি কাজ করে, দু ধরনের শক্তি কাজ করে। একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্যই আমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপগুলো তৈরি হয়েছে। সেটা কি? আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে প্রতিনিয়তই ভূ আলোড়ন হয়। কেন হয়? আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে অনেক ছোট বড় অনেক পাত আছে, আর এই ছোট বড় পাতগুলোর ওপরেই আমাদের এই মহাদেশ, মহাসাগর, এগুলো সব তৈরি হয়েছে। আর এই যে ছোট বড় অসংখ্য পাতের কথা বললাম, এই পাতগুলো আবার একটা থকথকে স্তরের ওপর ভাসমান অবস্থায় থাকে। এবার ভাসতে ভাসতে কী হচ্ছে, পাতগুলো কখনো কাছে আসছে, কখনো দূরে সরে যাচ্ছে। এই কাছে আসা দূরে যাওয়ার ফলে একটা ভূ আলোড়ন তৈরি হয়। এই ভূ আলোড়ন বা এই আভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য বা শক্তির কারণেই আমাদের দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো তৈরি হয়েছে। এই যে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপের কথা বললাম, এই দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপগুলো তৈরি হওয়ার জন্য বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, বায়ুকার্য, হিমবাহ বা সমুদ্র তরঙ্গের ফলে বিভিন্ন ক্ষয়কার্য, সঞ্চয়কার্য চলতেই থাকে। এই যে ক্ষয়কার্য, সঞ্চয়কার্য চলছে, তার ফলে আমাদের কি তৈরি হচ্ছে? চ্যুতি, বিভিন্ন ভাঁজ তৈরি হচ্ছে, কোথাও অগ্ন্যুৎপাত হচ্ছে, কোথাও সুনামি হচ্ছে। এগুলো সব ওই ভূপৃষ্ঠের অভ্যন্তরে আন্দোলনের ফলেই হচ্ছে। আচ্ছা, আমরা আগেও ক্লাস 6-এ পড়েছি যে আমাদের 3টে স্তর আছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে। একটা ভূত্বক, একটা কেন্দ্রমণ্ডল, একটা গুরুমণ্ডল। এই যে যত ভূপৃষ্ঠের ভূ আলোড়ন ঘটে না, সবই গুরুমণ্ডলে হয়। এই গুরুমণ্ডলে ভূ আলোড়নগুলো তৈরি হয়, আর এই ভূ আলোড়নের ফলে আমাদের এই ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে। দেখো, এই যে ভূমিরূপ গঠন হচ্ছে, এই ভূমিরূপের আমরা আজকে 3টে ভূমিরূপ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পর্বত, একটা মালভূমি, একটা সমভূমি। আজকে আমরা পর্বত সম্পর্কে জানব। পর্বত কাকে বলে?
এই যে সাধারণত এই যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে আন্দোলন চলছে বা পাতের কাছাকাছি আসা, দূরে চলে যাওয়া, যে ভূ আলোড়ন তৈরি হচ্ছে, তার ফলে ভূপৃষ্ঠের কোনো জায়গা যদি 900 মিটার বা তার বেশি উচ্চতা লাভ করে, সেটিকেই বলা হয়, মানে শুধু উচ্চতা লাভ করা না, সেটা অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং সেটা শিলা দিয়ে গঠিত হবে, সেটাকেই আমরা পর্বত বলবো। শুধু বলবো না, মানে পর্বত বলি। অনেকটা দূর বিস্তৃত হবে, শিলা দিয়ে গঠিত হবে। যে অংশটা খানিকটা উঠে গিয়ে 900 মিটার, মিনিমাম 900 মিটার থেকে হবে, এবার তার উপর যতটা উঁচু হওয়া যায় হবে, এটাকেই বলা হয় পর্বত। এই পর্বতটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পর্বত হচ্ছে আমাদের 3 ধরনের, একটা ভঙ্গিল পর্বত, একটা স্তূপ পর্বত, একটা আগ্নেয় পর্বত। ভঙ্গিল পর্বতটা কি? এই যে পাতগুলো, ভাসমান অবস্থায় যে পাতগুলো রয়েছে না, ধরো দুটো পাত যখন কাছাকাছি চলে আসছে, তখন মাঝের অংশটা ভাঁজ খেয়ে উঁচু হয়ে যাচ্ছে। যেই অংশটা অনেকটা ছুচলো হয়, সরু হয়ে যে পর্বতটা সৃষ্টি করে, সেটাকেই বলা হয় ভঙ্গিল পর্বত। যেমন আমাদের এই যে হিমালয় বলো, আল্পস বলো, ইউরোপের আল্পস, এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত। এগুলো হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, মানে হচ্ছে নতুন। আর পুরনো যে ভঙ্গিল পর্বত, সেগুলো অতটা ছুচলো হয় না। কেন ছুচলো হয় না? অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে, সেগুলো ক্ষয়কার্য চলতে চলতে ওপরটা ছুচলো না হয় খানিকটা চ্যাপ্টা টাইপের হয়ে গেছে। এগুলো বলে প্রাচীন ভঙ্গিল পর্বত। যেমন ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। তাহলে নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয় বা ইউরোপের আল্পস, আর প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। এছাড়াও আরও আছে তোমার উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দ্রিজ, এগুলো সবই হচ্ছে ভঙ্গিল পর্বত। এবার আসি স্তূপ পর্বতে। ভূপৃষ্ঠের আলোর যে ক্রমাগত আন্দোলন বা আলোড়ন চলছে, আলোড়নের ফলে কোনো সময় পাশের অংশ দুটো বসে গিয়ে মাঝখানের অংশটা উঁচু হয়ে গিয়ে মাথাটা একটু চ্যাপ্টা মতো হয়ে যায়। এই যে উঁচু হয়ে গিয়ে এরকম হয়ে যাচ্ছে, সেটাকে বলছে স্তূপ পর্বত। মানে মাথাটা চ্যাপ্টা, মাথাটা কিন্তু ভঙ্গিল পর্বতের মতো ছুচলো নয়, এটাকে বলছে স্তূপ পর্বত। আবার অনেক সময় হয় কি, এই যে পাতগুলো আলোড়নের ফলে মাঝের অংশটা বসে গিয়ে এই দুপাশের অংশটা উঁচু হয়ে গিয়ে পর্বত সৃষ্টি করে, এটাকে বলে স্তূপ পর্বত। যেমন আমাদের ভারতবর্ষে সাতপুরা, বিন্দ, এগুলো হচ্ছে সব স্তূপ পর্বত। এগুলোর মানে মাঝখানটা, পর্বতের মাথাটা একটু চ্যাপ্টা গোছের হয়। এই স্তূপ পর্বতে আমাদের ভারতবর্ষের এই যে দুধারটা উঁচু হয়ে গিয়ে স্তূপ পর্বত গঠন করেছে, মাঝখানটা নেমে গেছে। এখান থেকে কি হয়েছে, নর্মদা নদীর গোস্ত উপত্যকা গেছে, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় গোস্ত উপত্যকা, যেখান থেকে নর্মদা নদী গেছে। ঠিক আছে, এটা গেল স্তূপ পর্বত। এবার আসি, এছাড়াও আচ্ছা, আমি তো শুধু ভারতের উদাহরণ দিলাম, এছাড়াও জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, এগুলো সবই হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। এগুলো সবই হচ্ছে স্তূপ পর্বত। এবার আসি আগ্নেয় পর্বত। এই যে ভূপৃষ্ঠে তো আন্দোলন চলছে, আলোড়ন চলছে, এবার অনেক সময় কী হয়, ভূপৃষ্ঠের সমস্ত জায়গাটা শক্ত হয় না, কোনো জায়গায় ভূত্বকটা পাতলা হয় বা কোনো ফাটল থাকে। সেইখান থেকে কি হয়, ভূপৃষ্ঠের ভেতরটা তো উত্তপ্ত গলিত পদার্থ থাকে, যেগুলো বেরিয়ে আসে। এই বেরিয়ে এসে মানে লাভা আর কি, যেটা উত্তপ্ত গলিত পদার্থ, যেটাকে আমরা লাভা বলি, সেটা বেরিয়ে এসে অনেক সময় মানে সেখান থেকে ওই লাভার সাথে সাথে ছোটো ছোটো টুকরো টুকরো পাথর, নুড়ি, এগুলো বেরিয়ে এসে জমা হতে হতে শঙ্কু আকৃতির হয়ে যে পর্বতের সৃষ্টি হয়, সেটাকে বলে আগ্নেয় পর্বত।
মানে লাভা দিয়ে গঠিত যে পর্বত সেটাই হচ্ছে আগ্নেয় পর্বত। এই আগ্নেয় পর্বত, অনেক আগ্নেয় পর্বত আছে যেখান থেকে লাভা অনবরতই বেরোতে থাকে, মানে অবিরাম, বিরাম নেই, এগুলো সারাক্ষণই চলছে, মানে লাভা বেরোচ্ছে, এটা লাভা গঠিত আগ্নেয় পর্বত। আবার কিছু কিছু জায়গায় থাকে যেখানে বহু বছর আগে একবার অগ্নুৎপাত হয়েছিল, লাভা বেরিয়েছিল, কিন্তু আর কখনো লাভা বেরোনোর কোনো সম্ভাবনা নেই, আগামী দিনে কোনো দিন আর লাভা বেরোবে না। এগুলো বলে মৃত আগ্নেয়গিরি। কোনো এক সময় বেরিয়েছিল, আর বেরোবে না, এটাকে বলে মৃত আগ্নেয়গিরি। আর কোনো কোনো আগ্নেয়গিরি মানে এই আগ্নেয় পর্বত থেকে হয়তো বর্তমানে বেরোচ্ছে না, কিন্তু ভবিষ্যতে বেরোবে, সম্ভাবনা আছে, একে বলে সুপ্ত, মানে সুপ্ত অবস্থায় আছে, যে কোনো দিন বেরোতে পারে লাভা স্রোত বেরোতে পারে, সেগুলো বলে সুপ্ত আগ্নেয়গিরি। আমাদের এইরকম ভারতবর্ষে আন্দামানে ব্যারেন হচ্ছে এরকম একটা আগ্নেয় পর্বত, যেখান থেকে কিন্তু প্রতিনিয়তই অগ্নুৎপাত হতে থাকে। বহু বছর আগে এরকম অগ্নুৎপাতের ফলে মানে সুনামি হয়েছিল, তখন সে ভয়ঙ্করভাবে অগ্নুৎপাত ওখান থেকে ব্যারেন থেকে হয়েই চলেছিল। ওটা কিন্তু মানে অবিরাম অগ্নুৎপাত হয়ে চলে, এবং এই অগ্নুৎপাতের ফলে লাভা বেরিয়ে গিয়ে আন্দামানের সমুদ্রে পড়তে পড়তে ওখানে যে আন্দামানে যে বিখ্যাত কোরাল প্রচুর ধ্বংস হয়ে গেছে। লাভা তো খুব গরম, এবং সমুদ্রে পড়ে গিয়ে সমুদ্রের জলকে উত্তপ্ত করছে, আর সমুদ্রের নিচে যে আমাদের প্রাণী জগৎ তার বিরাট ক্ষতি হয়েছিল, ভয়ঙ্কর সুনামি হয়েছিল। এই হচ্ছে আমাদের 3 ধরনের পর্বত। এবার আসি এই পর্বত সম্পর্কে, আমরা পর্বত কাকে বলে জানলাম, এরপরে আমরা পর্বত শৃঙ্গ বা পর্বত চূড়া কাকে বলে সেটা জানব। এই যে মাঝখানের অংশটা উঁচু হয়ে যাচ্ছে, সরু ছুচলো, আর দুপাশে যে খাত সৃষ্টি হয়, এই যে ছুচলো অংশটাকে বলা হয় পর্বত শৃঙ্গ বা চূড়া। আমাদের পৃথিবীতে সবথেকে বড় মানে বৃহৎ পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার শৃঙ্গের উচ্চতা হচ্ছে ৮,৮৪৮ মিটার। এটা হচ্ছে সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। আর এই পর্বতচূড়া বা পর্বত শৃঙ্গ যখন নিচে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত থাকবে, সেখানে একটা উপত্যকা তৈরি হয়, সেটাকে বলে পর্বত উপত্যকা। বুঝতে পেরেছ? আর অনেক জায়গা থেকে এসে পর্বত শৃঙ্গগুলো যখন এক জায়গায় মিলিত হয়, তখন তাকে বলে পর্বত শ্রেণী, পর্বত গ্রন্থি। মানে অনেকগুলো পর্বত একসাথে এসে অনেক জায়গা থেকে এখান থেকে এসে পর্বত এসে একটা জায়গায় মিলিত হচ্ছে, একে বলা হয় পর্বত গ্রন্থি। তাহলে বোঝা গেল আজকে আমরা ভূমিরূপের একটা পার্ট আলোচনা করলাম, নেক্সট দিন আমরা আবার মালভূমি সমভূমি নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু ভূমিরূপ মানে অভ্যন্তরীণ যে প্রক্রিয়া বা আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে আমাদের প্রতিনিয়ত ভূ আন্দোলন হচ্ছে, তার ফলে যে ভূমিরূপ গঠন হয়েছে, সেই ভূমিরূপের ফলে পর্বত, মালভূমি, সমভূমি তৈরি হয়েছে, এই পর্বতটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি, আমাদের যত শতাংশ মহাদেশ আছে তার মধ্যে 4/1 ভাগই হচ্ছে এই পর্বত, 4/1 ভাগই হচ্ছে আমাদের পর্বত শৃঙ্গ, সমস্ত পর্বতগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভূমিরূপের এইটুকুই আলোচনা থাক, নেক্সট দিন আমরা আবার মালভূমি আর সমভূমি নিয়ে আলোচনা করব। ঠিক আছে।